আসসালামু আলাইকুম। আজকে পাঠ করছি পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশ, প্রথম খণ্ড, প্রথম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। পাকিস্তানিদের আত্মসমর্পণ। বেদনাদায়ক হলেও বাংলার এই বিভাজন ছিল অবশ্যম্ভাবী ও অনিবার্য। ভালো হতো যদি আমাদের শাসকেরা সময় মতো এটা উপলব্ধি করে ভারতের হাতে এর অস্ত্র পাচারের দায়িত্ব না দিয়ে শান্তিপূর্ণভাবে বাঙালিদের চলে যেতে দিত। ১. ১৯৭১-এর ১৬ ডিসেম্বর। সেদিন ছিল বৃহস্পতিবার। ঢাকার অদূরে ডেমরায় কিছুক্ষণ আগেই সূর্যোদয় হয়েছে। শীতের কুয়াশা ভেজা সকাল। আঁধার তখনও ভালোভাবে কাটেনি। দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রায় ৮০০ সৈনিকের সঙ্গে ৩ নম্বর সেক্টরের আরও কিছু মুক্তিযোদ্ধা সমবেত হয়েছে। কাকডাকা এই শিশির সিক্ত শীতের ভোরে আধো আলো অন্ধকারে ঢাকার দিকে মুক্তিযোদ্ধাদের এই দলটি মার্চ করে যাওয়ার প্রস্তুতি চলছে। এর মধ্যেই খবর এসেছে পাকিস্তানি বাহিনী মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করতে যাচ্ছে। যদিও তখন পর্যন্ত জেনারেল নিয়াজি নিজে থেকে আত্মসমর্পণের কোনো ঘোষণা দেননি কিংবা মিত্রবাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি। তবু পাকিস্তান বাহিনীর পরাজয় যে অবধারিত সেটা সকলের মনেই বদ্ধমূল ছিল। সকলের মধ্যেই বিজয়ের আনন্দের এক অনির্বচনীয় অনুভূতি। মুক্ত ঢাকায় প্রবেশের উত্তেজনায় যেন টকবক করে ফুটেছে মুক্তিযোদ্ধারা। একে অন্যকে জড়িয়ে ধরছে, অনেকের চোখে আনন্দ অশ্রু। ৯ মাসের মরণপণ লড়াই তাহলে শেষ হলো। হঠাৎ তারা লক্ষ্য করলেন ঘন কুয়াশার বুক চিরে একটা সামরিক জিপ আসছে পূর্ব দিক থেকে। সতর্ক হয়ে জিপটিকে লক্ষ্য করতে থাকলেন সবাই। জিপ একটাই, আর সেটা নির্ভয়ে আসছে দেখে সবাই ধরেই নিলেন এটা মিত্রপক্ষীয় সামরিক যান। আরও কাছে আসতেই দেখলেন তাদের অনুমান নির্ভুল। জিপে ভারতীয় বাহিনীর ব্রিগেডিয়ার সাবেক সিং বেসামরিক পোশাকে পাকিস্তান আর্মির স্পেশাল কমান্ডো ব্যাটালিয়নের মুক্তিযোদ্ধা মেজর হায়দারকে পাশে বসিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এই দুজন বিজয়ী বীর ইতিহাসের সাক্ষী হতে জেনারেল নিয়াজির আত্মসমর্পণের দলিল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কিছুক্ষণ পরেই দুজনেই বিজয়ের বেশে ঢাকায় প্রবেশ করবেন। শত্রুর সঙ্গে এই যুদ্ধে বিজয়ী হলেও কে জানত এর কয়েক বছর পরেই এই দুই বীর নিজ দেশে সহযোদ্ধাদের হাতে সামরিক অভিযানেই নিহত হবেন। নিয়তি নির্ধারণ করে রেখেছিল মেজর হায়দার নিহত হবেন ১৯৭৫-এর ৭ নভেম্বর জেনারেল খালেদ মোশাররফের সঙ্গে, আর সাবেক সিং নিহত হবেন ১৯৮৪ সালে স্বর্ণ মন্দিরের ভেতরে শিখ সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা জারনাইল সিং ভিন্দ্রানওয়ালের সঙ্গে। জেনারেল সাবেজ সিং অবসর নেওয়ার পর ভিন্দ্রানওয়ালের সামরিক উপদেষ্টা হয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে বিজয়ী বীরদের উপাখ্যানের সঙ্গে তাদের এই ট্র্যাজিক মৃত্যুর শর্ত কি লেখা ছিল? ঢাকা নগরী রক্ষার জন্য পাকিস্তানিদের কোনো সুসংগঠিত বাহিনী ছিল না। আত্মসমর্পণের আগে পদাতিক, প্রকৌশল, অর্ডিন্যান্স, সিগন্যাল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সার্ভিস কোর নিয়ে মোট ফোর্স ছিল ১২ কোম্পানি। এছাড়া প্রায় ১৫০০ ইপিসিএফ, ১৮০০ পুলিশ এবং ৩০০ রাজাকার ও আলবদর মিলে পাকিস্তানের পক্ষে মোট সংখ্যা ছিল ৫,০০০। এই সৈন্যদের যুদ্ধ করার কোনো ইচ্ছাই ছিল না। তারা নিজ নিজ পজিশনে স্থবির নিশ্চল দাঁড়িয়েছিল এবং ছোট্ট একটা চাপেই ভেঙে পড়ার জন্য প্রস্তুত ছিল। ক্যান্টনমেন্ট বাদে বাকি ঢাকা শহরের রক্ষার দায়িত্ব ছিল পাকিস্তানি ব্রিগেডিয়ার বশিরের উপর।
15 ডিসেম্বর সন্ধ্যায় তিনি জানতে পারেন মিরপুর সেতু অরক্ষিত অবস্থায় আছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা ফোর্স একত্রিত করে এক কোম্পানি সৈন্য দিয়ে 16 ডিসেম্বরের সকালের দিকে মেজর সালামত মিরপুর ব্রিজে অবস্থান নিয়ে নেন। ফলে সেখানে পৌঁছে কমান্ডো বাহিনী প্রতিরোধের মুখোমুখি হয়। এই কমান্ডো দলকে অনুসরণ করে পেছনে আসছিলেন 101 কমিউনিকেশন জোনের জেনারেল নাগরা। তাদের অগ্রযাত্রা থেমে গেল সেতু থেকে কিছু দূরে। জেনারেল নাগরার বাহিনীর সাথে ছিলেন মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী স্বয়ং এবং কাদেরিয়া বাহিনীর 24 মুক্তিযোদ্ধাদের একটি অগ্রবর্তী দল। জেনারেল গন্ধর্ব সিং নাগরা এবং আর জেনারেল নিয়াজি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে কোর্সমেট ছিলেন, একসঙ্গে কমিশন পেয়েছিলেন এবং দুজনের বন্ধু ছিলেন। নাগরা নিয়াজিকে আবদুল্লাহ বলে ডাকতেন। আজ ভাগ্যের পরিহাসে দুই বন্ধু যুদ্ধরত দুই শিবিরে। এক বন্ধু পরাজিত, আর এক বন্ধু কিছুক্ষণের মধ্যেই বিজয়ের বেশে নগরে ঢুকবেন। নাগরা মিরপুরের আমিনবাজার ব্রিজের উপর থেকে নিয়াজিকে যে চিঠি লিখেছিলেন সেটি ছিল কোনো বন্ধুর কাছে লেখা বন্ধুর চিঠি। লিখেছিলেন, প্রিয় আবদুল্লাহ, আমি এখানে এসেছি, তোমার খেলা শেষ। আমি পরামর্শ দিচ্ছি, আমার নিরাপত্তায় চলে আসো। আমি তোমার বিষয়টা দেখব। তোমার প্রতিনিধি পাঠাও। সকাল 9টা চিরকুটটা জেনারেল নিয়াজির হাতে আসে। সেই সময় তার পাশে ছিলেন মেজর জেনারেল জামশেদ, মেজর জেনারেল রাও ফরমান ও রিয়ার অ্যাডমিরাল শরীফ। মেজর জেনারেল রাও ফরমান নিয়াজিকে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, আপনার কোনো রিজার্ভ বাহিনী আছে? জেনারেল নিয়াজি নিরুত্তর। রিয়ার অ্যাডমিরাল শরীফ পাঞ্জাবিতে কথাটা অনুবাদ করে বললেন, কুছ পারলে হে, থলেতে কিছু আছে কি? নিয়াজি বৃহত্তর ঢাকার রক্ষক জেনারেল জামশেদের দিকে তাকালেন। জেনারেল জামশেদের মুখে কিছু না বলে এদিক ওদিক মাথা নাড়ালেন, যার অর্থ হলো কিছুই নেই, শূন্য। ফরমান আর শরীফ তখন একসঙ্গে বলে উঠেন, যদি এই হয় তাহলে যান, যা সে নাগরা করতে বলে তা করেন গিয়ে। জেনারেল নিয়াজি জেনারেল নাগরাকে অভ্যর্থনা জানানোর জন্য জেনারেল জামশেদকে পাঠালেন। 2. ঢাকা শহরের মতিঝিলে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ P&T কলোনি। টেলিগ্রাফের বিহারী প্রকৌশল ইমতিয়াজ আলম খানের সরকারি ফ্ল্যাটে দূর থেকে ফজরের আজানের শব্দ ভেসে আসছে। আসসালাতু খয়রুম মিনান নাওম। আজানের শব্দ ভেদ করে দরজায় উত্থিত করাঘাত। ইমতিয়াজ আলম খান দরজা খুলে দিতেই দেখলেন বাঙালি প্রতিবেশী মোহাম্মদ আলী খান মাল্লুর উত্থিত চেহারা। মাল্লু সাহেব ধীর স্থির মানুষ, কিন্তু আজকে তার চেহারা উত্তেজনায় টকবক করছে। ইমতিয়াজ, তুমি খবর শুনেছ? কি খবর মাল্লু ভাই? আকাশবাণী থেকে বলছে পাকিস্তানি আর্মি আজ সারেন্ডার করবে। হো হো করে হেসে উঠে ইমতিয়াজ আলম খান বললেন, মাল্লু ভাই, আপনি আকাশবাণীর কথা বিশ্বাস করেন? তখন ইমতিয়াজ আলম খান অক্ষরেও বুঝতে পারেননি এটাই তার শেষ হাসি হতে যাচ্ছে, আর কয়েক ঘন্টার মধ্যেই তার জীবন ওলটপালট হয়ে যাবে। আরে না, বের হয়ে দেখো, খুব নিচু দিয়ে ইন্ডিয়ান বিমান উড়ে যাচ্ছে। পাকিস্তানি আর্মির অ্যান্টি এয়ারক্রাফট গানগুলো কোনো গুলিই ছুটছে না। ইমতিয়াজ আলম খানের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা রক্তস্রোত বয়ে গেল। মুখটা যথাসম্ভব স্বাভাবিক রেখে বললেন, মাল্লু ভাই, এটা কিভাবে সম্ভব? ইন্ডিয়ান আর্মি তো ঢাকা পর্যন্ত এখনো পৌঁছতে পারেনি, আর কার কাছেই বা নিয়াজি সারেন্ডার করবে? ইমতিয়াজ আলম খানের এই শীতল জবাব মুহাম্মদ আলী খান মাল্লুকে তৃপ্ত করতে পারল না। বিড়বিড় করতে করতে বাসায় ফিরে গেলেন তিনি।
এরপর আর বিছানায় যাওয়া হয়নি ইমতিয়াজের। বারবার বারান্দায় গিয়ে দিগন্তে চেয়ে থাকছেন, কি যেন খুঁজছেন। অবশেষে সকাল 10টার দিকে সেই প্রতীক্ষিত আতঙ্ক বজ্র নিনাদে উড়ে এলো খুব নিচ দিয়ে ভারতীয় ফাইটার জেট। এত নিচ দিয়ে যে পাইলটের চেহারা পর্যন্ত দেখা যাচ্ছে। নিচ থেকে কোনো গুলি নেই, কুণ্ডুলি পাকিয়ে ধোয়া নেই, বোমাবর্ষণ নেই, কিন্তু প্লেনের পেটের ভেতর থেকে অসংখ্য টুকরো কাগজ উড়ে এলো। ঢাকার আকাশ ছেয়ে গেল লিফলেটে, বাংলা, ইংরেজি আর উর্দুতে লেখা পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান। 3 ঠিক 9:30টায় মিরপুর ব্রিজের দিকে থেকে ঝড়ের গতিতে ছুটে আসা গাড়ির গর্জন শুনে মিরপুর ব্রিজের পশ্চিম প্রান্তে মিত্রবাহিনীর সৈন্যরা উদ্বিগ্ন হয়ে ওঠে। পরক্ষণেই মাটি কাঁপিয়ে কয়েক ঝাঁক গুলির শব্দ, 4-5টা মেশিন গান একসঙ্গে বিকট শব্দে গর্জে ওঠে আর থেমে যায়। চকিতে ঘটে যাওয়া ঘটনার পর আর থমথমে নীরবতা। গুলি ছুটতেই দ্রুত ধেয়ে আসা গাড়ি দুটি নিশ্চল হয়ে যায়। মিত্রবাহিনীর ভুল ভাঙে, গাড়ি দুটো শত্রুর নয়, মিত্রবাহিনীর। গাড়িতে কোনো সাদা পতাকা বা কাপড় না থাকায় শত্রু ধেয়ে আসছে ভেবে মিত্রবাহিনীর সৈন্যরা গুলি ছুড়ছিল। পাকিস্তানি হানাদাররা আত্মসমর্পণ করছে। এই দারুণ খবরটি পৌঁছে দিতে ঝড়ের বেগে ছুটে আসছিল ওরা। আসার পথে আনন্দের আবেশে কখন গাড়িতে সাদা পতাকার বদলে লটকানো সাদা জামাটাই প্রচণ্ড বাতাসে উড়ে গেছে তা তারা জানতেও পারেনি। ভুল যখন ভাঙল তখন যা হবার হয়ে গেছে। 3 জন সঙ্গে সঙ্গে শহীদ। আমিনবাজার স্কুলের পাশে 2টি জিপি নিশ্চল হয়ে আছে। একটিতে 3 জনের মৃতদেহ, রক্তে জিপটা ভেসে গেছে, তখনও রক্ত ঝরছে। এত যন্ত্রণার মাঝেও আহত একজন জিপের স্টিয়ারিং ধরে বসেছিল। দারুণ সুখবরটা যত তাড়াতাড়ি দিতে পারবে ততই যেন সহযোদ্ধা হারানোর দুঃখ ও গুলিতে আহত হওয়ার নিদারুণ যন্ত্রণা উপশম হবে। আহত যোদ্ধার গলার স্বর জড়িয়ে আসা সত্ত্বেও যতদূর সম্ভব প্রত্যয় মেশানো কণ্ঠে বিজয়ীর ভঙ্গিতে বলল, শত্রুরা আত্মসমর্পণে রাজি। তাদের দিক থেকে এখনই কোনো জেনারেল আসছে। যে মিত্রসেনা এই সংবাদ দিল তার হাঁটুর নিচের অংশ বুলেটে এফোর হয়ে গেছে। তিনি তার ক্ষত স্থান 2 হাতে চেপে ধরে সর্বশেষ সংবাদ দিলেন। 2000 বছর আগের ইতিহাস যেন ভিন্ন পরিপ্রেক্ষিতে ও ভিন্ন পটভূমিতে জীবন্ত হয়ে উঠল। ম্যারাথন থেকে এথেন্স নয়, ঢাকা থেকে মিরপুরে গুলিবিদ্ধ যন্ত্রণাক্লিষ্ট দেহের দ্রুত নিঃশেষিত শক্তি শেষবারের মতো একত্র করে শত্রুর আত্মসমর্পণ তথা পূর্ণ বিজয়ের দারুণ সংবাদ দিলেন এই যুগের বীর সেনানী, এই শতাব্দী ফিডি পাইডিস। আহত ও নিহতদের সরিয়ে নেওয়ার জন্য হেলিকপ্টার আনা হলো। হেলিকপ্টার আমিনবাজার স্কুলের পাশে থাকা পাকা বাড়ির সামনে মসজিদের মাঠে নামিয়ে আহত ও নিহতদের উঠিয়ে দেওয়া হলো। হেলিকপ্টার মির্জাপুর হাসপাতালের উদ্দেশ্যে উড়ে যাবার কয়েক মিনিট পর ঢাকার দিক থেকে মার্সিডিজ বেঞ্জ জিপে দখলদার পাকিস্তানি বাহিনীর একজন মেজর জেনারেল, 2 জন লেফটেন্যান্ট কর্নেল, 1 জন মেজর, 2 জন ক্যাপ্টেন ও কয়েকজন সিপাহী আত্মসমর্পণের আনুষ্ঠানিক পর্ব সারতে এলো। হানাদারদের পক্ষ থেকে সিএএফ প্রধান মেজর জেনারেল জামশেদ আত্মসমর্পণের প্রথম পর্ব সারতে আসেন। মিত্রবাহিনী যথারীতি সারিবদ্ধভাবে দাঁড়ালো। নাগরার বামে ব্রিগেডিয়ার সান সিং, তারপর ক্লের, সর্বশেষ কাদের সিদ্দিকী। জেনারেল সামরিক অভিবাদন জানিয়ে কোমর থেকে রিভলভার বের করে প্রসারিত 2 হাতে নাগরার দিকে বাড়িয়ে দিলেন। মেজর জেনারেল নাগরার বুলেট রেখে রিভলভারটি জামশেদকে ফিরিয়ে দিলেন।
এরপর আগের মতো 2 হাত প্রসারিত হাতে তার টুপি দিলেন। নাগরা লাইন থেকে বেরিয়ে জামশেদের টুপিটি কাদের সিদ্দিকীর হাতে দিলেন। জেনারেল ফ্ল্যাগ নাগরার হাতে দিলে সেটা তিনি ব্রিগেডিয়ার ছানসিংকে দিলেন। জেনারেল জামশেদ সর্বশেষ তার কোমর থেকে বেল্ট খুলে দিলে নাগরা তা ব্রিগেডিয়ার ক্লেরকে দেন। তিনি সাময়িকভাবে ব্যবহারের জন্য জামশেদকে আবার তা ফিরিয়ে দেন। মেজর জেনারেল নাগরার গাড়ি থেকে যৌথ বাহিনীর জেনারেল ফ্ল্যাগ খুলে তা পাকিস্তানি বাহিনীর মার্সিডিজ বেঞ্চে লাগিয়ে জামশেদকে নিয়ে সকলে অবরুদ্ধ ঘাঁটির দিকে এগোলেন। যৌথ বাহিনীর জেনারেল ফ্ল্যাগ উড়িয়ে মার্সিডিজ বেঞ্চ সকাল 10টা 5 মিনিটে নিয়াজির 14তম ডিভিয়েশন সদর দপ্তরের সামনে এসে দাঁড়াল। কর্নেল মেহতা এবং একজন পাকিস্তানি অফিসারকে পাঠানো হয় টঙ্গীতে। তাদের হাতে ছিল সাদা পতাকা, কিন্তু একটা ট্যাঙ্কের গোলা এসে আঘাত করে তাদের জিপে। জিপের আরোহী 4 জনই নিহত হন। টঙ্গীতে শেষ পর্যন্ত যুদ্ধ শেষ হয়েছিল বিকেল 4টার দিকে। জেনারেল নাগরা কয়েকজন সৈন্য নিয়ে ঢাকা প্রবেশ করল সকাল 10টা 40 মিনিটে। তিনি ঢুকলেন গৌরবের শিরোপা ধারণ করে। জেনারেল নিয়াজির অধিকৃত ঢাকার পতন ঘটল ঠিক তখনই। 4 সকাল 9টা সাকুরা রেস্টুরেন্টের সামনে ও পাশের গলিতে মুক্তিযোদ্ধাদের কয়েকটা দল জড়ো হয়েছে। তাদের বর্তমান কাজী নজরুল ইসলাম এভিনিউ ধরে দলে দলে পাকিস্তানি আর্মি হেঁটে ক্যান্টনমেন্টে ফিরে যাচ্ছে। তাদের বাম হাতের বাজুতে সাদা কাপড় বাঁধা। আত্মসমর্পণের আগে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাকিস্তানি বাহিনীর অবশিষ্ট অংশকে একত্রিত করার জন্যই তাদের ক্যান্টনমেন্টে নেওয়া হচ্ছে। কি বলবে এই বিষণ্ণ, ভীত ও নতমুখ সেনারাই গত 9.5 মাস ধরে অবর্ণনীয় বিভীষিকা সৃষ্টি করেছিল সোনার বাংলায়। তাদের সবার হাতে রক্তের দাগ। 11টার দিকে শাহবাগের দিক থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউ ধরে ধীর গতিতে আর্মির একটি কনভয় এগিয়ে এলো। কনভয়ে প্রথম জিপটিকে আমরা কাকঢাকা ভরে ডেমরা থেকে ঢাকার দিকে আসতে দেখেছি। সেই জিপে আছেন ব্রিগেডিয়ার সাবেক সিং আর মেজর হায়দার। কনভয়টি ডানে মোড় নিয়ে বিজয়ীর ভেসে নিউট্রাল জোন হোটেল কন্টিনেন্টালের সামনে এসে দাঁড়ালো। মেজর হায়দার আর সিং অগ্রবর্তী দল নিয়ে ঢাকায় পৌঁছেছেন। তাদের মূল দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পাকিস্তানিদের আত্মসমর্পণের ব্যবস্থা করা। ধীরে ধীরে কন্টিনেন্টাল হোটেল এলাকায় মিত্রবাহিনী আর মুক্তিবাহিনীর সংখ্যা বাড়তে থাকল। মুক্তিযোদ্ধারা, যারা এর মধ্যে শাহবাগে রেডিও পাকিস্তান ভবন থেকে পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়েছে। অবরুদ্ধ ঢাকায় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা পথ করে উঠছে। রাজপথে উৎফুল্ল জনতা মিত্রবাহিনী আর মুক্তিবাহিনীর সঙ্গে কোলাকুলি করছে। পাকিস্তানি সেনাবাহিনীর একটা দল সাকুরার সামনে দিয়ে হেঁটে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছে। এমন সময় উৎসাহী জনতা তাদেরকে ঘিরে ধরল প্রবল উত্তেজনায়। সবাই চিৎকার করে তাদের উদ্দেশ্য করে বলতে লাগলো, বল শালারা, জয় বাংলা। এখানে একটি ছবি দেয়া আছে। ছবিটি শেরাটনের সামনে। সাকুরার পাশের জনতা ঘিরে ধরেছে রাও ফরমান আলীকে। স্লোগান ধরেছে, রাও ফরমানকে ধরো, কুত্তার মতো মারো। ফটো ক্রেডিট ডক্টর গোলাম নবী কাজীর সংগ্রহ থেকে। ওরা ভয়ে ভয়ে বলে, জুই বাংলা, জুই বাংলা। জনতা চেপে ধরে, শালারা শুদ্ধভাবে বল, জয় বাংলা। তাও ওরা বলে, জুই বাংলা, জুই বাংলা। কেউ কেউ ওদের সঙ্গে শুদ্ধ ভাষায় জয় বাংলা বলানোর জন্য হাতাহাতি শুরু করে দিল। এমন সময় কে যেন ফাঁকা ব্রাস্ট ফায়ার করলো। সঙ্গে সঙ্গেই গর্জে উঠল পাকিস্তানিদের হাতে থাকা অস্ত্র। উৎসাহী জনতা ছত্রভঙ্গ হয়ে গেল। মিত্রবাহিনী ছুটে এসে পাকিস্তানিদেরকে ঘেরাও করে ফেলল। অবস্থা বেগতিক দেখে পাক সেনারা অস্ত্র মাটিতে ফেলে চিৎকার
করে বলতে থাকলো, জুই বাংলা, জুই বাংলা। গোলাগুলিতে বেশ কয়েকজন হতাহত হয়। একজন ভারতীয় সেনা অফিসার ঘটনাস্থলে নিহত হন। পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলী তখন ইন্টারকন্টিনেন্টালে ছিলেন। তিনি ভারতীয় কয়েকজন অফিসারের সঙ্গে শ্রদ্ধা নিবেদনের জন্য মৃত অফিসারের লাশের পাশে এসে দাঁড়ালেন। রাও ফরমান আলীকে দেখে জনতা আবার ফুঁসে উঠল, স্লোগান উঠল, রাও ফরমানকে ধরো, কুত্তার মতো মারো। রাও ফরমানকে ঘিরে ধরল উত্তেজিত জনতা আর মুক্তিবাহিনী। মেজর হায়দার উত্তেজিত জনতা আর মুক্তিযোদ্ধাদের আটকালেন। সাবেদ সিং ইংরেজিতে বললেন, নো মোর ফাইট। রাও ফরমান আলীও বললেন, নো মোর ফাইট, পিস পিস পিস। বাংলাতেও বললেন, আর যুদ্ধ নয়, শান্তি শান্তি শান্তি। সেই সময় যান বাঁচানোর জন্য বাংলা বলার চেয়ে ভালো কোনো বিকল্প পাক সেনাদের গণহত্যার অন্যতম কুশীলব জেনারেল রাও ফরমান আলীর মাথায় আসেনি নিশ্চয়। 5 16 ডিসেম্বর সকাল 9:15টায় মিত্রবাহিনীর জেনারেল JF আর জ্যাকব ভারতীয় বাহিনীর অধিনায়ক জেনারেল মানেকশর কাছ থেকে একটা ফোন কল পান। ফোনে মানেকশর সন্ধ্যায় পাকিস্তানিদের আত্মসমর্পণ করানোর সকল ব্যবস্থা করতে তাকে নির্দেশ দেন। জ্যাকব বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে জেনারেল AGM ওসমানী ও উপ অধিনায়ক উইং কমান্ডার AK খন্দকার যেন উপস্থিত থাকেন সেই ব্যবস্থাও করতে নিজের দপ্তরকে ব্রিফ করে একটা হেলিকপ্টার দিয়ে যশোর হয়ে ঢাকা তেজগাঁও বিমানবন্দরে নামেন। জ্যাকবের সঙ্গে আসেন আরেক শিখ অফিসার কর্নেল খাড়া, পাকিস্তান ইস্টার্ন কমান্ডারের চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার বকর সিদ্দিকী। জ্যাকব বিমানবন্দর থেকে জেনারেল নিয়াজির ঢাকা ক্যান্টনমেন্টের দপ্তরে নিয়ে আসেন। সেখানে কিছুক্ষণ আগে মেজর জেনারেল নাগরাও এসে উপস্থিত হয়েছেন। তখনও টঙ্গীসহ নানা অঞ্চলে যুদ্ধবিরতি অগ্রাহ্য করে পাকিস্তানি বাহিনী রক্তক্ষয়ী আক্রমণ চালাচ্ছিল। জ্যাকব সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিয়াজিকে বললেন, তিনি যেন এই লড়াই বন্ধের নির্দেশ দিয়ে একটা অর্ডার ইস্যু করেন। তখনও নানা জায়গা থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছিল ক্যান্টনমেন্টে। জেনারেল জ্যাকব ভারতের প্যারাশুট রেজিমেন্ট ও একটা পাকিস্তানি ইউনিট দিয়ে জেনারেল অরোরাকে রেসকোর্স ময়দানে গার্ড অফ অনার প্রদানের ব্যবস্থা করতে বলেন জেনারেল নাগরাকে। কর্নেল খাড়া আত্মসমর্পণের শর্ত জেনারেল নিয়াজিকে পাঠ করে শোনান। নিয়াজির দুই চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে থাকে। ঘরে নেমে আসে শুনশান নীরবতা। যে দম্ভ নিয়ে অবর্ণনীয় অত্যাচার আর গণহত্যার নির্মম ইতিহাস তৈরি করেছিল পাকিস্তানি বাহিনী, জেনারেল নিয়াজির চোখে সেই পানিতেই ভেসে যাবার কোনো কারণ ছিল না। পাকিস্তানি বাহিনীর জন্য আরও চূড়ান্ত অপমান অপেক্ষা করছিল। লাঞ্চের সময় হয়ে যায়। জ্যাকবকে সঙ্গে নিয়ে জেনারেল নিয়াজি আর্মি মেসে লাঞ্চ সারতে যান। তখন সঙ্গী হন ব্রিটিশ অবজারভার এর সাংবাদিক গ্যাভিন ইয়ং। মুরগির রোস্ট দিয়ে মেইন কোর্সের স্বাভাবিক খাবার পরিবেশন করা হয়েছে। পাকিস্তানি অফিসাররা স্বাভাবিকভাবে খোশগল্প করতে করতে দুপুরের ভোজ সারছেন। জেনারেল জ্যাকব আর কর্নেল খাড়া এক কোণে দাঁড়িয়ে দেখছেন। দা ভিঞ্চি এই ছবিটা আঁকলে হয়তো নাম দিতেন দ্য লাস্ট লাঞ্চ। ভিঞ্চি না থাকলেও খ্যাতিমান সাংবাদিক গ্যাভিন ইয়ং ছিলেন। তিনি পরদিন ব্রিটিশ অবজারভারে এই লাঞ্চ নিয়ে বিশাল নিউজ করলেন। তার শিরোনাম ছিল দ্য সারেন্ডার লাঞ্চ। 6 লাঞ্চ সেরে জেনারেল নিয়াজিকে নিয়ে জেনারেল জ্যাকব বেলা 3টার দিকে তেজগাঁ এয়ারপোর্টে যান জেনারেল অরোরাকে রিসিভ করার জন্য। এরই মধ্যে এখানে চিত্রকথন একটি ছবি দেয়া আছে সেই লাঞ্চের।
নিচে ক্যাপশনে লেখা আছে, আত্মসমর্পণের আগে ঢাকা ক্যান্টনমেন্টে জেনারেল নিয়াজির শেষ লাঞ্চ। পেছনে দেখা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর জেনারেল জ্যাকবকে। ফটো সংগৃহীত। আরও একটি ছবি, এর ভাষ্য হচ্ছে এরকম, আত্মসমর্পণের আগে সেনানিবাসে ভারতীয় সেনার সাথে হাস্যজ্জ্বল জেনারেল নিয়াজি। ওমরের এই রিভলভার আত্মসমর্পণ করেই আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা সারা হবে। পেছনে দেখা যাচ্ছে জেনারেল রাউফার মালিক ও ব্রিটিশ সাংবাদিক গ্যাভিন ইয়ংকে। ফটো সংগৃহীত। নানা দিক থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় ঢুকে পড়তে শুরু করেছে। চারদিকে থেকে হালকা অস্ত্রের বিচ্ছিন্ন গোলাগুলির শব্দ ভেসে আসছে। নিয়াজিকে বহনকারী গাড়িকে সশস্ত্র মুক্তিযোদ্ধারা আটকে দেয়। কেউ কেউ গাড়ির বনেটের উপর ঝাঁপিয়ে পড়ে। শিখ অফিসাররা তখন পাগড়ি মাথা গাড়ি থেকে বের করে বলেন, নিয়াজি ভারতীয় সেনাবাহিনীর হাতে বন্দী। তাদের এভাবে বাধা দিতে দেওয়া মুক্তিবাহিনীর উচিত হচ্ছে না। মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীকে চিনতে পেরে নিয়াজিকে ছেড়ে দেয়। এয়ারফিল্ডে নিয়াজিকে নিয়ে পৌঁছলেও বিপদ কাটে না। অসংখ্য মুক্তিবাহিনীর সদস্য ঢাকা এসে গেছে, কিন্তু তখনও পর্যাপ্ত ভারতীয় সেনা ঢাকা এসে পৌঁছায়নি। এই পরিস্থিতিতে নিয়াজিকে অক্ষত কিভাবে রেসকোর্স ময়দানে নিয়ে যাওয়া হবে, তখন সেটাই বড় দুশ্চিন্তা। এখানে একটি ছবি দেয়া আছে। ছবির কথন, মিত্রবাহিনী ঢাকায় ঢুকে পড়েছে। পাকিস্তানি সেনারা জানে না এই যুদ্ধে তারা পরাজিত। তখন তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। শেরাটনের সামনে পাকিস্তানি সেনাদের একটি দল তখন শক্ত অবস্থানে। পাকিস্তানি অবস্থানের কাছ থেকে এসেই মিত্রবাহিনীর কর্নেল KS পান্নু 2 হাত মাথার উপরে তুলে পাকিস্তানি সেনাদের অবস্থানের দিক অসমস্বরে এগিয়ে গেলেন। শান্তভাবে বললেন, আর গোলাগুলি নয়, যুদ্ধ শেষ। বিহ্বল পাকিস্তানি সেনারা নিজেদের মধ্যে আলাপ করছে। ফটো সংগৃহীত। এর মধ্যে এয়ারপোর্টে এক ট্রাক বোঝাই মুক্তিযোদ্ধা এসে দাঁড়ায়। জ্যাকব প্রমোদ গুনেন। ঝটপট সেই ট্রাক থেকে 3 জন সশস্ত্র মুক্তিযোদ্ধা নেমে আসেন। সামনে 2 জনের, পেছনে ষষ্ঠমণ্ডিত চেহারার এক যুবক জ্যাকব আর নিয়াজির দিকে দৃঢ় পদক্ষেপে হেঁটে আসতে থাকেন। যুবকের কাঁধে মেজর জেনারেল র্যাঙ্ক ব্যাজ লাগানো আছে। কাছে আসতেই জ্যাকব তাকে চিনলেন। তিনি কাদের সিদ্দিকী, যিনি তার বীরত্বের জন্য ইতিমধ্যেই বাঘা কাদের নামে খ্যাত হয়েছেন। দেশের মধ্যে থেকে শত্রু বাহিনীর অস্ত্র কেড়ে নিয়ে বিপুল শক্তিধর বাহিনী গড়ে যুদ্ধ করে গেছে এই যুবক। জ্যাকব নিয়াজিকে পেছনে রেখে কাদের সিদ্দিকীর দিকে এগিয়ে যান। তিনি কাদের সিদ্দিকীকে বলেন, আত্মসমর্পণের জন্য নিয়াজিকে বেঁচে থাকতে হবে। জেনারেল নিয়াজি নির্লজ্জের মতো কাদের সিদ্দিকীর দিকে হাত বাড়িয়ে দেন। নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন বাঘা কাদের। ভারতীয় কমান্ডার নাগরা কাদের সিদ্দিকীকে 2 বার বললেন, টাইগার, পরাজিতদের সঙ্গে হাত মেলাও। কাদের সিদ্দিকী বললেন, নারীর সম্ভ্রম হরণকারী খুনির সঙ্গে হাত মেলালে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। পেছন ঘুরে কাদের সিদ্দিকী দৃঢ় পদক্ষেপে ট্রাকের দিকে ফিরে যান। মুক্তিবাহিনীর তরফ থেকে কে থাকবেন আত্মসমর্পণ অনুষ্ঠানে, সেটা তখনও স্থির হয়নি। মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক জেনারেল ওসমানী আছেন রণাঙ্গন পরিদর্শনে। যিনি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার উজ্জ্বল গুপ্ত আর বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রবকে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে সিলেটে মুক্ত এলাকা পরিদর্শনে গেছেন। 13 ডিসেম্বর ওসমানী এই সফরের পরিকল্পনা করেন। যুদ্ধ পরিস্থিতি যেভাবে অগ্রসর হচ্ছে, এই চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে, তাতে এখন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের বাইরে যাওয়া ঠিক হবে না। এই মর্মে মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক AK খন্দকার
পরামর্শ দিলেও ওসমানী সেটাই কর্ণপাত করেননি। ৭. 13 ডিসেম্বর বিকেলে মুক্ত হয়েছে কুমিল্লা। একটা M8 হেলিকপ্টারে ব্রিগেডিয়ার গুপ্তের তত্ত্বাবধানে কুমিল্লা পৌঁছেন শেখ কামাল, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, জেনারেল ওসমানী আর মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল M A রব। বিশ্রামের জন্য কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছে সবে হতভম্ব। ওসমানী সাহেবের হাত বাড়িয়ে রিসিভ করেছেন কয়েকজন ভারতীয় বাঙালি। একে একে তারা পরিচয় দিলেন। আমি মুখার্জি IAS, আমি গাঙ্গুলি IPS ইত্যাদি। ওনারা বললেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে তারা গতকাল এখানে পৌঁছেছেন। কুমিল্লা মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা শহরের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার সমন্বয় করবেন। 16 ডিসেম্বর সকালে ব্রিগেডিয়ার গুপ্ত জানালেন, আজ ঢাকায় পাকিস্তান সেনারা আত্মসমর্পণ করবে। আশ্চর্য, ওসমানী সাহেব একেবারে চুপ, কোনো কথা বলছেন না। জেনারেল ওসমানীর ADG শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল জাফরুল্লাহ চৌধুরীকে বলল, স্যার কখন রওনা হবেন তা তো বলছেন না। জাফর ভাই, আপনি যান, জিজ্ঞেস করেন, সময় জেনে নিন। অধীর আগ্রহে আমরা সবাই অপেক্ষা করছি। ডক্টর জাফরুল্লাহ জিজ্ঞেস করায় ওসমানী সাহেব ইংরেজিতে বললেন, ঢাকার পথে রওনা হওয়ার জন্য কলকাতা থেকে প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের কোনো নির্দেশ পাইনি। আপনাকে অর্ডার দেবে কে? আপনি তো মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। জাফরুল্লাহ বললেন, যুদ্ধক্ষেত্রে আমি সর্বেসর্বা, কিন্তু মূল আদেশ আসে মন্ত্রিসভা থেকে, প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের বরাতে। বিষণ্ণ মুখে বললেন জেনারেল ওসমানী। তিনি আসন্ন ঢাকা পতনের সংবাদ জানেন এবং প্রবাসী সরকারের নির্দেশ অপেক্ষা করছেন। সঙ্গীদের অস্থিরতা দ্রুত বাড়ছে আর বাড়ছে। শেখ কামাল বারবার ডক্টর জাফরুল্লাহকে চাপ দিচ্ছেন, আবার ভালো করে বুঝিয়ে বলে ওসমানী সাহেবকে রাজি করাতে ঢাকা রওনা হওয়ার জন্য। ঘণ্টাখানেক পর জেনারেল ওসমানী অত্যন্ত বেদনাতাড়িত কণ্ঠে বললেন, আমার ঢাকার পথে অগ্রসর হওয়ার নির্দেশ নেই। আমাকে বলা হয়েছে পরে প্রবাসী সরকারের সঙ্গে একযোগে ঢাকা যেতে। দিনক্ষণ তাজউদ্দিন সাহেব জানাবেন। গণতন্ত্রের আচরণে যুদ্ধের সেনাপতি প্রধানমন্ত্রীর অধীন, এটাই সঠিক বিধান। তিনি ব্রিগেডিয়ার গুপ্তকে ডেকে জিজ্ঞেস করলেন, সিলেটের কী অবস্থা? সিলেট ইজ ক্লিয়ার, ব্রিগেডিয়ার গুপ্ত জানালেন। তাহলে চলুন আমরা সিলেট যাই। সেখানে গিয়ে আমার বাবা মায়ের কবর জিয়ারত করব। শাহজালালের পুণ্য মাজারে আমরা পূর্বপুরুষ আছেন। জেনারেল ওসমানী শেখ কামালকে ডেকে সবাইকে তৈরি হতে বললেন। আধা ঘন্টার মধ্যে হেলিকপ্টার উড়ল আকাশে। নিরুপদ্রব যাত্রা সিলেটের পথে। পরিষ্কার আকাশ, হেলিকপ্টারের যাত্রী জেনারেল ওসমানী ও তার ADC শেখ কামাল, মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল M A রব MNA, রিপোর্টার আল্লামা, ব্রিগেডিয়ার গুপ্ত, ভারতীয় 2 পাইলট এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। কেউ কথা বলছে না, সবাই নীরব। অতর্কিতে একটি প্লেন এসে হেলিকপ্টারের চারদিকে চক্কর দিয়ে গেল। হঠাৎ গোলা বিস্ফোরণের আওয়াজ। ভেতরে জেনারেল রবের আর্তনাদ। পাইলট চিৎকার করে বললেন, উই হ্যাভ বিন অ্যাটাকড। রবের উরুতে গোলার আঘাতে পরপরই তার কার্ডিয়াক অ্যারেস্ট হলো। ডাক্তার জাফরুল্লাহ এক্সটার্নাল কার্ডিয়াক ম্যাসাজ দিতে শুরু করলেন। পাইলট চিৎকার করে বললেন, অয়েল ট্যাঙ্ক হিট হয়েছে, তেল বেরিয়ে যাচ্ছে, আমি বড়জোর 10 মিনিট উঠতে পারবো। বলে গুনতে শুরু করলেন, 1 2 3 10 20 30 40 50 59 60, 1 মিনিট গান। এভাবে পাইলট মিনিট গুনছে। উদ্বিগ্ন ও চিন্তিত পাইলট। ধীরস্থিরভাবে পাইলটের আসনে বসা অন্য পাইলট। ওসমানী সাহেব লাফ দিয়ে উঠে অয়েল ট্যাঙ্কের কাছে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, জাফরুল্লাহ,
গিভ মি ইয়োর জ্যাকেট। ডাক্তার জাফরুল্লাহ গায়ের জ্যাকেটটা ছুরি দিয়ে, ওসমানী সাহেব ওটা দিয়ে অয়েল ট্যাঙ্কের ফুটোটা বন্ধের চেষ্টা করতে থাকলেন। ইংরেজিতে বললেন, ভয় পেও না বাছারা, আমি সিলেটকে আমার হাতের তালুর মতো চিনি। যে বিমানটি থেকে নিখুঁতভাবে হেলিকপ্টারের অয়েল ট্যাঙ্কের গুলি ছোড়া হয়েছিল তা পাকিস্তানে ছিল না, এটা নিশ্চিত। পাকিস্তানের সব বিমান কয়েকদিন আগে ধ্বংস হয়েছে কিংবা গ্রাউন্ডেড করা হয়েছে, তাই আক্রমণকারী বিমানটি ভারতীয় হওয়ার সম্ভাবনা বেশি। গোলা ছুড়ে সেটা হয়তো গুয়াহাটির পথে চলে গেছে। জেনারেল ওসমানী চিৎকার করে নিচে একটা জায়গার দিকে আঙুল দেখিয়ে বললেন, এখানে নামো। শত্রুর গুলির স্বাদ নেওয়ার জন্য আমাকে প্রথম নামতে দাও, যদি কোনো শত্রু এখানে থেকে থাকে। এই বলে তিনি তরুণের মতো হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নামলেন। হঠাৎ গ্রামবাসী এসে ওসমানী সাহেবকে ঘিরে ধরল। দুশ্মন আইছে রে, বা দুশ্মন আইছে, দুশ্মনের ধর। পরক্ষণেই ভালো করে তাকিয়ে দেখে হঠাৎ চিৎকার করে উঠল, আমাদের কর্নেল সাবরে বা! গ্রামবাসী জেনারেল ওসমানীকে ঘিরে নাচতে শুরু করল। জনতার বিজয় উল্লাসে যেন জেনারেল রবের ঘুম ভাঙল। তিনি চোখ খুলে তাকালেন, সবার মুখে হাসি। ৮. সিদ্ধান্ত হয়েছে মুক্তিবাহিনীর পক্ষে মুক্তিযুদ্ধের উপনায়ক এ.কে. খন্দকার আত্মসমর্পণের সময় ঢাকায় উপস্থিত থাকবেন। তিনি তখন অফিসে ছিলেন না। তাকে চারদিকে খোঁজ করতে করতে কলকাতার নিউ মার্কেটের কাছে পাওয়া যায়। সেখান থেকেই তাকে দমদম এয়ারপোর্টে চলে যেতে বলা হয়। তিনি তখন সিভিল ড্রেসে ছিলেন, তাই সামরিক পোশাক পরার সময় পাননি। পরিকল্পনা হয়েছে দমদম থেকে বিমানে আগরতলা গিয়ে আগরতলা থেকে হেলিকপ্টারে আসা হবে ঢাকায়। ঢাকার বিমানবন্দরে বিমান ল্যান্ড করার অবস্থা ছিল না। ইতিমধ্যে ভারতীয় বিমান বাহিনীর আক্রমণে তা বিধ্বস্ত হয়েছে। দমদম এয়ারপোর্টে একে খন্দকার দেখেন মিত্রবাহিনীর কমান্ডার জেনারেল অরোরা সস্ত্রীক বিমানে উঠেছেন। অরোরা তার স্ত্রীকে নিয়ে ঢাকায় আসছেন, তা ভারতীয় বাহিনীর জেনারেল জ্যাকব জানতে পারেন অরোরার স্ত্রী ভান্তি অরোরার কাছ থেকে। মিসেস ভান্তি অরোরার গর্ভভারে জেনারেল জ্যাকবকে জানিয়েছিলেন তিনি আত্মসমর্পণ অনুষ্ঠানে অরোরার পাশেই থাকবেন। রণাঙ্গনে স্ত্রীকে নিয়ে না আসার জন্য জ্যাকবের অনুরোধ অরোরা পাত্তা দেননি। তিনি তার সামরিক জীবনের সবচেয়ে শৌর্যমণ্ডিত অধ্যায়ের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছেন। স্ত্রীকে রণাঙ্গনে নিয়ে যাওয়াটাও তার অংশ। তিনি সেদিন কলকাতা থেকে গাঢ় কালো গাড়ির একটি শেফার্স কলমও কিনেছেন আত্মসমর্পণের দলিলে স্বাক্ষরের জন্য। এখানে একটি ছবির ব্যাখ্যা। ভিড় ঠেলে এগিয়ে এলেন রাইফেল কাঁধে ঝুলানো কালো চামড়ার জ্যাকেটের কলার উঁচিয়ে এক সুপুরুষ মুক্তিযোদ্ধা, মেজর এটিএম হায়দার। এই কালো জ্যাকেটটা মেজর হায়দারের খুব প্রিয়। পাকিস্তান সেনাবাহিনীতে থাকার সময় পাকিস্তানের ল্যান্ডিকোটাল মার্কেট থেকে কিনেছিলেন। গত এপ্রিলে কিশোরগঞ্জ ব্রিজ ভাঙার সময় যখন কয়েক ঘন্টার জন্য কিশোরগঞ্জের বাসায় গিয়েছিলেন, তখন তার ছোট বোন আরেক মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সিতারা অন্য কয়েকটা কাপড়ের সঙ্গে এই জ্যাকেটটাও দিয়ে দিয়েছিলেন। একপাশে জেনারেল অরোরার মাঝে নিয়াজিকে রেখে মেজর হায়দার ভিড় ঠেলে নিরাপত্তা বেষ্টনীর ভেতর ঢুকলেন। এরপর এগিয়ে গেলেন আত্মসমর্পণের টেবিলের দিকে। ফটো সংগৃহীত। বিকেল 4টায় 5টি MI-4 ও 4টি অ্যালুয়েট হেলিকপ্টার বহর ঢাকায় ল্যান্ড করে। এই বহরে বেগুনি রঙের শাড়ি পরিহিত মিসেস অরোরার সঙ্গে ছিলেন জেনারেল অরোরা, এয়ার মার্শাল ধাওয়ান, ভাইস অ্যাডমিরাল কৃষ্ণন, জেনারেল সগৎ সিং আর মুক্তিযোদ্ধা বাহিনীর কমান্ডার উইং কমান্ডার এ.কে. খন্দকার। 9. জেনারেল জ্যাকব আর নিয়াজি তাদের অভ্যর্থনা জানানোর জন্য এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে মেজর হায়দার আর সাবের সিং এয়ারপোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়েছেন মিত্রবাহিনী।
তেজগাঁ থেকে সরাসরি জিপের বহর ভারতীয় ও বাংলাদেশি সেনা কর্মকর্তাদের রমনার দিকে রওনা দেয়। রাস্তার জনতার উপচে পড়া ভিড়, কনভয়েতে গতিস্লথ, জিপের আরোহীরা লক্ষ্য করলেন চারদিকে হাজার হাজার উচ্ছ্বাসিত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। সকলের চোখে মুখে অপার আনন্দ। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী এই অবরুদ্ধ ঢাকা শহরে আজ মুক্তির আনন্দ। পথে পথে ঘিরে ধরেছে মুক্তিযোদ্ধাদের, হাত মেলাচ্ছেন, সহোদরদের মতো বুকে জড়িয়ে ধরছেন। মুক্তিযুদ্ধে মুহুর্মুহুর উল্লাসে ফেটে পড়ছে সবাই। এক অপার্থিব আনন্দে তাদের চোখে মুখে। মেজর হায়দারের জিপটি ভিড় ঠেলে অনেক সামনে এগিয়ে গেল। বিকেল প্রায় 4:45। মিত্রবাহিনী আর পাকিস্তানি সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার কনভয় রেসকোর্সের পাশে রাস্তায় পৌঁছায়। রমনায় ততক্ষণে জনতার ভিড়, সেই ভিড় ঠেলে সামনে এগোনো মুশকিল। নিয়াজির দিকে বর্ষিত হচ্ছিল বিভিন্ন গালি ও তিরস্কার। নিয়াজিকে জনতা ছিনিয়ে নিয়ে যায় কিনা সেই আশঙ্কা সবার। মিত্রবাহিনীকে দিয়ে একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হলো। ভিড় ঠেলে এগিয়ে এলেন রাইফেল কাঁধে ঝুলানো, কালো চামড়ার জ্যাকেট কলার উঁচিয়ে এক সুপুরুষ যোদ্ধা, মেজর এটিএম হায়দার। এই কালো জ্যাকেটটা মেজর হায়দারের খুব প্রিয়। পাকিস্তান বাহিনীতে ঢাকা ক্লাব থেকে একটা টেবিল আর 2টো চেয়ার আনা হয়েছিল। সেখানেই বসলেন 2 কমান্ডার, একজন বিজয়ী আর একজন পরাজিত। টেবিলে রাখা হয় আত্মসমর্পণের দলিল, অনেক শখ করে কিনে আনা কলম। এগিয়ে দিয়েন জেনারেল অরোরা। স্বাক্ষর করতে গিয়ে জেনারেল নিয়াজি দেখলেন কালি আসছে না। 2-1বার ঝাঁকিয়ে নিয়ে আবার চেষ্টা করায় অবশেষে কালি এলো। এই চরম অসম্মানের দলিল স্বাক্ষর করার সময় নিয়াজির গলা শুকিয়ে যাওয়া স্বাভাবিক ছিল। সঙ্গে সঙ্গে কলমের কালিও হয়তো শুকিয়ে গিয়েছিল। আত্মসমর্পণের দলিলে প্রথম স্বাক্ষর করেন জেনারেল নিয়াজি। তারপর স্বাক্ষর করলেন জেনারেল অরোরা। জেনারেল নিয়াজি দাঁড়িয়ে কাঁধ থেকে প্লেট খুলে ফেললেন এবং ল্যানিয়ার্ড সহ রিভলভার জেনারেল অরোরার হাতে তুলে দিলেন। জেনারেল নিয়াজির চোখে তখন অশ্রু। ঘড়ির কাঁটায় 4:55। এরপরে পরাজিত পাকিস্তানি বাহিনীর সকল সদস্য অস্ত্র সমর্পণ ও ব্যাজ খোলার আনুষ্ঠানিকতা পালন করলেন। ঢাকা শহরের সমস্ত বাড়িতে গাঢ় সবুজ রঙের হলুদ রাঙানো বাংলাদেশের মানচিত্র খণ্ডিত পতাকা উঠতে শুরু করল। রমনা রেসকোর্সে এই ময়দানেই শেখ মুজিব 7 মার্চে তার ঐতিহাসিক ঘোষণা দিয়েছিল, 7 কোটি বাঙালিকে দাবায় রাখতে পারবা না। কি অপূর্ব সংযোগ! সব কিছুতেই ঠিকঠাক হলো, কিন্তু মিসেস ভান্তি অরোরার জন্য আর একটা অতিরিক্ত চেয়ার ছিল না। ভারতের সামরিক ইতিহাসে অভূতপূর্ব ঘটনা ঘটল না। পাকিস্তানি জেনারেল আত্মসমর্পণের সময় বীর ভারতীয় জেনারেল স্বামীর বাহুলগ্ন হয়ে থাকাটা স্বপ্নটাই তার অপূর্ণ রয়ে গেল। একজন ফরাসি সাংবাদিক এগিয়ে এসে জেনারেল নিয়াজিকে জিজ্ঞেস করলেন, এখন আপনার অনুভূতি কি টাইগার? জবাবে নিয়াজি বললেন, আমি অবসন্ন। পাশে থেকে অরোরা জেনারেল নিয়াজির সমর্থনে এগিয়ে এসে বললেন, এক চরম বৈরী পরিবেশ, তাকে এক অসম্ভব দায়িত্ব পালন করতে হয়েছে। কোনো জেনারেলই এ পরিস্থিতিতে এর চেয়ে ভালো করতে পারতেন না। পাকিস্তানে এককালে লৌহ মানব ফিল্ড মার্শাল আইয়ুব খান সেই রাতে পাকিস্তানের ইতিহাসে সেই সমাপনী পর্বে তার রোজনামচায় লেখেন, বেদনাদায়ক হলেও বাংলার এই বিভাজন ছিল অবশ্যম্ভাবী ও অনিবার্য। বিপুল সংখ্যাগরিষ্ঠ জনতা এই কুহকী বিশ্বাসে মজেছিলেন যে পাকিস্তানিরা তাদের শত্রু। ভালো হতো যদি আমাদের শাসকেরা সময় মতো এটা উপলব্ধি করে ভারতের হাতে অস্ত্র পাচারের দায়িত্ব না দিয়ে শান্তিপূর্ণভাবে বাঙালিদের চলে যেতে দিত।
এই লেখার কিছু সূত্র আছে, সূত্রগুলো হচ্ছে: 1. নিয়াজির আত্মসমর্পণের দলিল, সিদ্দিক সালেক, ভাষান্তর মাসুদুল হক, জাতীয় সাহিত্য প্রকাশ, ফেব্রুয়ারি 2007, পৃষ্ঠা 194-95। 2. প্রাগুক্ত, পৃষ্ঠা 200-201। 3. হিস্টোরি, দ্য ফল অফ ঢাকা ফ্রম বিহারি আইস, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আলম খান, 15 ডিসেম্বর 2019। 4. মুক্তিযুদ্ধ কাদেরিয়া বাহিনীর জনযুদ্ধ, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম, চিত্রা 2017, পৃষ্ঠা 288। 5. মুক্তিযুদ্ধ ও তারপর একটি নির্দলীয় ইতিহাস, গোলাম মুর্শিদ, প্রথম প্রকাশন জানুয়ারি 2010, পৃষ্ঠা 162। 6. নিয়াজির আত্মসমর্পণের দলিল, সিদ্দিক সালেক, ভাষান্তর মাসুদুল হক, জাতীয় সাহিত্য প্রকাশ, ফেব্রুয়ারি 2007, পৃষ্ঠা 200-201। 7. মেজর হায়দার ও তার বিয়োগান্তক বিদায়, জহিরুল ইসলাম, প্রথম প্রকাশন, ফেব্রুয়ারি 2013, পৃষ্ঠা 144-147। 8. সারেন্ডার আট, ঢাকা, একটি জাতির জন্ম, লেফটেন্যান্ট জেনারেল JF জ্যাকব, আনিসুর রহমান অনুদিত, UPL, জানুয়ারি 2016, পৃষ্ঠা 114-119। 9. বাঘা সিদ্দিকী বললেন, হাত মেলাবেন না নিয়াজির সঙ্গে। নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ প্রতিদিন, 15 ডিসেম্বর 2016। 10. 1971, ভেতরে বাইরে, AK খন্দকার, প্রথম প্রকাশন, আগস্ট 2014, পৃষ্ঠা 207। 11. মুক্তিযুদ্ধের কয়েকটি খণ্ডচিত্র, ডাক্তার মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী, 18 ডিসেম্বর 17, বণিক বার্তায় প্রকাশিত। সারেন্ডার এট ঢাকা, একটি জাতির জন্ম, লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব, আনিসুর রহমান অনুদিত, UPL, জানুয়ারি 2016, পৃষ্ঠা 120। 13. মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তার বিয়োগান্তক বিদায়, জহিরুল ইসলাম, প্রথম প্রকাশন, ফেব্রুয়ারি 2013, পৃষ্ঠা 148-151। 14. দ্য বিট্রিয়াল অফ ইস্ট পাকিস্তান, লেফটেন্যান্ট জেনারেল AK নিয়াজি, অনুবাদ ডাক্তার মিজানুর রহমান কল্লোল, আফসার ব্রাদার্স, আগস্ট 2016, পৃষ্ঠা 269। বিজয়ের প্রথম সূর্যোদয়, সাজ্জাদ শরীফ, প্রথম আলো, 2016, 16 ডিসেম্বর। 16. সেদিন বিজয় মিছিল, মুক্তিকামী বাঙালির সবচাইতে আনন্দের মুহূর্ত। ওই সোনালি মুহূর্তটি হৃদয়ে শিহরণ জাগায়। না জানি 7 কোটি বাঙালির মনে কি বয়ে গিয়েছে এই দিনে। সেই ভিডিও দেখতে নিচে একটি QR স্ক্যানার দিয়ে দিয়েছেন। ধন্যবাদ। বাকি পর্বগুলো আসবে, সাথেই থাকুন।